17 আসনসহ 78 পৌরসভা ইউনিয়নে ভোট গ্রহণ শুরু। মিডল 26 কেজি স্বর্ণ। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়াও দেশের মোট 78টি পৌরসভা ও ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে 5 মাসের জন্য এমপি নির্বাচিত করতে আজ ভোট দেবেন গুলশান বনানীর বাসিন্দারা। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে নেই তেমন কোনো উত্তাপ। ভোটের আমেজও খুব একটা নেই। ইতামধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঢাকা 17 আসনের উপনির্বাচনে 8 জন প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে অন্যতম 3 প্রার্থীকে এগিয়ে রাখছেন স্থানীয় ভোটাররা। আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল আলম, হিরো আলম এবং জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান। তাদের 3 জনের মধ্যে মূল প্রতিযোগিতা হবে বলে ধারণা করেছেন ভোটাররা। উপনির্বাচনে অংশ নেওয়া অপর প্রতিদ্বন্দ্বীরা হলেন জাকের পার্টির কাজী মোহাম্মদ রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ তারিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মোহাম্মদ আকবর হোসেন। এই আসনের মোট ভোটার 3,25,205 জন। এর মধ্যে নারী ভোটার 1,53,580 ও 124টি ভোটকেন্দ্রে 605টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। 10 ও 12 কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। হিরো আলম। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার মোহাম্মদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন। হিরো আলম বনানী মডেল স্কুল পরিদর্শন শেষে গণমাধ্যমে বলেন, 10 ও 12টা কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। বনানী মডেল স্কুলে আমি এসে এজেন্ট ঢুকিয়েছি। এর আগে ঢুকতে দেওয়া হয়নি। আমার এজেন্টদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। সারাদিন কি হবে জানি না। এরাম হলে তো ভোটই হবে না। হিরো আলম আরও বলেন, যেসব কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি আমরা সেসব কেন্দ্রে যাব। কি কারণে ঢুকতে দেওয়া হয়নি, কেন তাদের বের করে দেওয়া হলো, আমরা সেসব জানার চেষ্টা করব। এরকম হলে ভোটার ভোট দিতে আসবে না। একতরফা নির্বাচনের জন্য এরকম চিন্তা করেছে মনে হয়। আমি নির্বাচনী কর্মকর্তাকে জানিয়েছি। তারা দেখবে বলেছে। তারা দেখার ওপর আছে। এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, এভাবে চলতে থাকলে ফলাফল মেনে নেব কিনা সেটা পরের বিষয়। তবে আমরা লাস্ট সময় পর্যন্ত ভোটের মাঠে থাকতে চাই। কারণ আমরা দেখতে চাই তারা কতটা আমার ওপর অত্যাচার করে, কতটা এজেন্ট বের করে দেয়, জোর করে কতটা সিল মারে। দেশের জনগণ দেখবে, আপনারও দেখবেন। বিরোধী দলগুলোর সঙ্গে রাজনৈতিক সংলাপ নিয়ে বিদেশিরা কাউকে কোনো ধরনের তাগাদা দেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ। রোববার 16 জুলাই সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। গত কয়েকদিনে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ ও মার্কিন প্রতিনিধিরা। বিদেশিদের মধ্যস্থতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দলগুলোর রাজনৈতিক সংলাপ হবে কিনা তা নিয়ে সর্বমহলে আলোচনা হয়েছে। যদিও প্রতিবারই সংলাপের সম্ভাবনা জোরালোভাবে নাকচ করেছেন আওয়ামী লীগ নেতারা। বারবার ঘুরে ফিরে আসা রাজনৈতিক সংলাপের ব্যাপারে জানলে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সংলাপ নিয়ে বিদেশিরা আমাদের কাউকে কোনো তাগাদা দেয়নি। সংলাপের কথা 11 কুশীলবরা ও অন্য কিছু ব্যক্তিবিশেষ বলছেন। বিএনপিও তো সংলাপের কথা বলছে না।
তারা তো বলছে না যে আমাদের সঙ্গে সংলাপ করতে চায়। এটা কারা বলছে সেটা আপনারা কিছুটা জানেন। আমরাও জানি। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ব্যবসায়ীরা। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীরা দেশে শান্তি স্থিতিশীলতা চাইবে, সেটি স্বাভাবিক। তাদের বক্তব্যে সেটি উঠে এসেছে। তারা জানে এবং বোঝে যে সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে, দেশের অগ্রগতিও অব্যাহত থাকবে। সেটি অনুধাবন করতে পেরে শীর্ষ ব্যবসায়ীরা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চান বলে দৃঢ়ভাবে ইচ্ছা পোষণ করেছেন। এখন যারা নানা ধরনের কথাবার্তা বলে, এ থেকে তাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। বিএনপির কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, তারা যখন রাজনৈতিক কর্মসূচি দেয় তখন সরকারি দল হিসেবে আমাদের একটা বাড়তি দায়িত্ব আছে। সরকারি দলের দায়িত্ব হল দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আগুন সন্ত্রাসীরা যাতে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়তে না পারে তা নিশ্চিত করা। রাজনৈতিক কর্মসূচির ব্যানারে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সেক্ষেত্রে জনগণের সঙ্গে থাকা আমাদের দায়িত্ব। সাতক্ষীরার কালীগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে টিফিন পিরিয়ডে স্কুলের ছাদে বন্ধুর জন্মদিনের কেক কেটে টিকটক করার অপরাধে শিক্ষকের চর কিলঘুষির পর প্রতাপ চন্দ্র দাস নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত হয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা স্কুলে ভাঙচুর চালিয়েছে। একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও 7টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে পুলিশ স্কুলের প্রধান শিক্ষক সহ 2 শিক্ষককে কাস্টডিতে নিয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, ইতোমধ্যে 2 জন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, চড়থাপ্পড়ে নয়, ওই ছাত্র বাড়ি ফিরে বিষপানে আত্মহত্যা করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্ধুর জন্মদিন উপলক্ষে স্কুলের ছাদে কেক কাটে প্রতাপ চন্দ্র দাসসহ তার কয়েকজন বন্ধু। এ সময় তারা টিকটক ভিডিও করছিল। বিষয়টি নজরে পড়ে সহকারী শিক্ষক অবকাশ খাঁর। তিনি এগিয়ে গিয়ে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের নিষেধ করলে শিক্ষার্থীরা তার সঙ্গে তর্কে জড়ায়। এ সময় তিনি তাদের চর ও কিলঘুষি মারেন। এর পরপরই বাড়ি চলে যায় প্রতাপসহ তার বন্ধুরা। প্রতাপের চাচি তাপসী দাস জানান, প্রতাপ স্কুল থেকে বাড়ি ফিরে টয়লেটে যায়। সেখান থেকে সে বমি করতে করতে বের হয়। তখন সে পরিবারের সদস্যদের তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। তাকে নিয়ে চিকিৎসকের উদ্দেশ্যে রওনা হলে পথেই মৃত্যু হয় তার। স্থানীয় আমিনুর রহমান বলেন, প্রতাপের কানে এমনভাবে চড় ও কিলঘুষি মেরেছে যে সে বাড়ি ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এদিকে প্রতাপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীসহ এলাকাবাসী বাড়ি থেকে মরদেহ নিয়ে স্কুল চত্বরে ফিরে বিক্ষোভ শুরু করে। এ সময় হাজার হাজার মানুষেরা বিক্ষোভে অংশ নেয়। তারা স্কুলের হেডমাস্টারের রুম সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। 7টি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় একটি মোটরসাইকেল। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখনও উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে পাবনা ওসি ডিবি মোহাম্মদ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে রবিবার 16 জুলাই 2023 ভোর 6টা 20 গ্রেফতার করেন। এ সময় ডিবি পুলিশের এসআই নিরস্ত্র মোহাম্মদ মোনারুল ইসলাম, সঙ্গীয় অফিসার এসআই নিরস্ত্র মোহাম্মদ মাহমুদুর রহমান, এসআই নিরস্ত্র মোহাম্মদ রুহুল আমিন, বিপিএম সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলা সদর থানাধীন পৌরসভার ছাতিয়ানি এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোহাম্মদ অলিউল্লাহ 40, পিতা মৃত আশরাফ মুহুরী, সাঙ্গাটুয়া খাপাড়া, থানা পাবনা সদর, জেলা পাবনাকে মাদক দ্রব্য 100 পিচ ইয়াবা ট্যাবলেট, 100 গ্রাম গাঁজা ও ছোট ডিজিটাল ওয়েট মেশিন সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় 2018 সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেনের সিটের নিচ থেকে মোট 26 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। রবিবার মধ্যরাতে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে 584
ফ্লাইটটি তল্লাশি করে 11টি পৃথক সিটের নিচে থেকে 98টি নীল রঙের স্কচটেপে স্বর্ণের তরল পেস্ট উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার প্রিভেন্টিভ দলের কর্মকর্তা শেগুফতা মাহজাবিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। কাস্টমস জানায়, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টম হাউস, ঢাকা এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিমানটির 11টি সিটের নিচ থেকে 98টি নীল রঙের